হ্যালো বন্ধুরা, আজ থেকে আমি আপনাদের নতুন একটা কোরিয়ান নাটক শুরু করতে যাচ্ছি, যার নাম এ শপ ফর কিলার্স। এটি মূলত একটি রহস্য থ্রিলার সিরিজ। আমাদের গল্পের শুরুতে দেখানো হয় ছোট একটা শহর। সেটা এমন একটা জায়গা যেখানে একজন লোক মাইক্রোফোনে ঘোষণা করছিল যে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে, যার কারণে এলাকার বাসিন্দাদের কিছু সমস্যা হতে পারে। এই প্রশিক্ষণটি তাদের জন্য যারা জাতীয় প্রতিরক্ষার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি আরো বলেন যে যদি তোমরা প্রশিক্ষণের সময় এই এলাকায় প্রবেশ করো, তোমাদের জীবন বিপদে পড়তে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে চলে যাও। অন্যদিকে আমরা কিছু লোককেও দেখতে পাই যারা বন্দুক এবং রাইফেল নিয়ে কোথাও যাচ্ছিল। এইদিকে আমরা সঞ্জু নামে একজন লোককে দেখতে পাই। আমরা দেখতে পাই যে একজন লোক একটা জায়গায় বসে রাইফেল নিয়ে লক্ষ্যবস্তু করছিল। সে এখানে কাউকে হত্যা করতে এসেছিল। ঠিক সেই মুহূর্তে সে সামনে এসে হাজির হলো। সে বাড়ির দিকে একটা গুলি চালায়। গুলিটি জিএন নামে একটি মেয়ের পাশ দিয়ে যাওয়া একটা ছবির ফ্রেমে আঘাত করে, এবং মূলত এই মেয়েটি আমাদের মহিলার প্রধান। বাড়ির ভিতরে আমরা আরেকটি মেয়েও দেখতে পাই যার নাম মিহি, এবং সে গুরুতর আহত ছিল। এবং সেখানে আমরা জমিন নামে একজন ছেলেকেও দেখতে পাই যে মাটিতে পড়েছিল। জিএন দেখে যে তার পাশে একটা বন্দুক পড়ে আছে, এবং যত তাড়াতাড়ি সে বন্দুকটি নিয়ে এগিয়ে যায়, ঠিক তখনই লোকটি আবারও গুলি চালায়, যার পরে বন্দুকটি সোফার নিচে চলে যায়। জিয়ান খুব ভয় পায়। তারপর তার কাকা জিনামের কথা মনে পড়ে। এটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য। আমরা দেখতে পাই তার চাচা জিন্নাম একবার তাকে বলেছেন যে তুমি যদি গুলি এড়িয়ে চাও তাহলে তোমার অন্ধ স্থানগুলো উন্নত করতে হবে। তারা দুজনেই একটি ক্রাইম সিনেমা দেখছে। সে বলে যে এই সিনেমার প্রধান চরিত্রটি ব্লাইন্ড স্পট ব্যবহার করে নিজেকে গুলি থেকে বাঁচাচ্ছে, যে কারণে একটিও গুলিও তাকে আঘাত করছে না। তারপর তিনি বলেন যে আমরা আমাদের চোখ দিয়ে অনেক স্পষ্ট দেখতে পাই না, কিছু জিনিস আছে যা আমরা স্পষ্ট দেখতে পাই। আমাদের খুব সাবধানে দেখতে হবে, এবং আমাদের চারপাশে সবসময় এমন কিছু অন্ধদাগ আছে, আমাদের কেবল সেগুলি খুঁজে বের করতে হবে। যদি আপনি এই অন্ধদাগগুলোকে ভালোভাবে দেখতে পারেন তাহলে আপনি লড়াইয়ে টিকে থাকতে পারবেন। তার কাকার কথা মনে পড়ে। জিয়ান ভাবতে শুরু করে যে সে কি ব্যবহার করতে পারে। তারপর সে সেখানে কিছু কাচের টুকরা দেখতে পায়। তাই সে সেগুলো একটি ঝাড়ুতে কাঠিতে বেঁধে দেয়। এদিক সেদিক সঞ্জু বুঝতে পারে না যে জিয়ান কি করতে চাইছে। তারপর জিয়ান সেই ঝাড়ুটা দরজার দিকে এগিয়ে দেয়। সঞ্জু অনুভব করে যে জিয়ান সেই আয়নার দিয়ে দেখার চেষ্টা করছে। সে কোথায় দাঁড়িয়ে আছে তা খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু জিয়ান তা করছিল না। বরং সে দেখছিল কোন দিক থেকে গুলিটি আঘাত করছে, এবং সে লম্বা লাঠি ব্যবহার করছিল। সে 3বার বিভিন্ন কোণে এটি ধরে, যার থেকে সে বুঝতে পারে যে গুলিটি বাম দিক থেকে এবং অনেক দূর থেকে আসছে। এখন সে ফ্রিজের উপর বসে পড়ে। সঞ্জু বুঝতে পেরেছিল যে এটির উপর থেকে সে লাফ দিতে চলছে। সুযোগ পাওয়া মাত্রই সে লাফ দেয়, এবং গুলিটি তার ওপর দিয়ে চলে যায়। সুপার কাছে পৌঁছে সে বন্দুকটি বের করার চেষ্টা করে, কিন্তু বন্দুকটি বের হচ্ছিল না। তাই সে সোফাটি উল্টো করে, এবং তারপর সে দেখতে পায় যে একটি রাইফেল লুকানো ছিল। আসলে এটি তার চাচা জিনাম রেখেছিল। এখন সে রাইফেলটি তুলে নেয় এবং লোকটিকে লক্ষ্য করে গুলি করে। এখান থেকে দৃশ্যটি অতীতে চলে যায়, যেখানে আমরা একজন লোককে দেখতে পাই জেন এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল। সেই লোকটি বলে যে এই মেয়েটিকে আমাকে খুব মারধর করছে। তারপর একজন মহিলা অফিসার এসে জিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই তাকে মেরে ফেলেছো? সিসিটিভি দেখে জানা যায় যে লোকটি একজন মহিলার সাথে আছে। তাকে তাড়া করতে করতে সে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে, এবং তারপরে সে মহিলাদের ওয়াশরুম থেকে পালাতে শুরু করে। এবং জিয়ান সেই লোকটিকে হত্যা করার জন্য পিছনে দৌড়াচ্ছিল, এবং সে পরে তাকে তাড়িয়ে দেয়। সে তাকে অনেক মারধর করে। জিয়ান বলে আমি কোনো ভুল করিনি, এই লোকটি মেয়েদের ওয়াশরুমে ঢুকেছে, এটি তার ভুল। পুলিশ বলে আমি বলছি না যে এটি তোমার ভুল, কিন্তু তোমার ওকে এভাবে মারধর করা উচিত নয়। আর যাই হোক, সে বলেছে যে আমাকে লজ্জিত করার জন্য সে তোমার বিরুদ্ধে মামলা করবে। জিএন বলছে আমি তাকে হত্যা করছি কারণ সে প্রথমে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। পুলিশ বলে সে তুমি একা এসব সব সমাধান করতে পারবে না, তাই তোমার অভিভাবককে ডাকো। এখন জিয়ানের বাবা নেই, তাই সে তার চাচা জিনামকে ডাকে। একই সময় পুলিশ ফোন ধরে তাকে জানায় যে তার চাচা জিনাম মারা গেছে। এই কথা শুনে জিয়ান খুব বিরক্তি হয়ে ওঠে। গাড়িতে ওঠার সময় তার ফ্ল্যাশব্যাকের দৃশ্যটি মনে পড়ে, যেখানে তার চাচা জিনাম বাড়িতে কাজ করছিলেন। তিনি পুরো বাড়িটি ভালোভাবে সুরক্ষিত করছিলেন যাতে জিএন তার নিরাপদ থাকতে পারে। জিএন বলে আমি 20 বছর একটা মেয়ে, আমি এখানে আসি আর তুমি আমার ঘরে ওই জিনিসগুলো কিভাবে রেখেছ? তখন জিনম বলে যে আমি অনেক চিন্তা ভাবনার পর এই
ক্যাবিনেট এনেছি। এই ক্যাবিনেটটি লোহার তৈরি এবং এটি একটি বুলেট প্রুফ ক্যাবিনেট। এখানে যদি একটা গুলিও ছোড়া হয় তবুও তোমার কিছুই হবে না, তুমি এর ভিতরে লুকিয়ে থাকতে পারবে। এই কথা শুনে জিয়ান হাসতে শুরু করে এবং বলে এখানে কেন গুলি চালানো হবে, কিন্তু জিনাম বলতে পারছে না। তারপর জিয়ান সে বলে, আমার কনভিনিয়েন্স স্টোরের মালিকের কথা কি তোমার মনে আছে, যেখানে আমি একটা পার্ট টাইম কাজ করতাম? সেই লোকটি আমাকে অনেক অপমান করেছিল এবং কয়েকদিন আগে সে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল এবং গুরুতর আহত হয়েছিল। দুর্ঘটনার পর তার কি হয়েছিল আমি জানি না। হঠাৎ সে আমাকে ফোন করে বলে তার সব টাকা দেবে। তারপর নমন বলল সে তার একটা দুর্ঘটনা ঘটেছে। এটি ঘটেনি, বরং আমি তার হাত পা ভেঙে ফেলেছি। তারপর তার চাচা সেখান থেকে আইডি কার্ড দেখেন এবং তার আইডি কার্ডের ছবি তোলেন। তিনি জিএনকে বলেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি প্রয়োজন, সবসময় এটা মনে রেখো, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমার যে কোনো সময় এটা প্রয়োজন হতে পারে। তারপরে সে জোর করে তাকে সেই নাম্বারটি মনে করিয়ে দেয়। এটি ছিল মামার সাথে আর শেষ স্মৃতি। তারপরে দৃশ্যে যখন সে তার মামার মৃতদেহ দেখতে আসে, তখন সে তার মামার ঘাড়ে একটি চিহ্ন লক্ষ্য করে, এটি ক্ষতের দাগ ছিল। এইসব দেখে তার খুব অদ্ভুত লাগছে। সে বলে যে এখনই একজন মানুষ আত্মহত্যা করেছে। তখন সে তার হাতের রগ কেটে ফেলে। সে কিভাবে নিজের গলা এভাবে কাটতে পারে? পুলিশ সদস্য বলে যে আমরা তদন্ত করছি এবং এটি স্পষ্ট আত্মহত্যার ঘটনা। একই সাথে হাতে কৃতিত্ব লক্ষ্য করেন। এটি দেখে তিনি অদ্ভুত বোধ করেন এবং ভাবতে শুরু করেন তার কাকার সাথে সবসময় ট্যাটু থাকতো। তারপরে দৃশ্যে সে যখন তার বাড়ির বাইরে ছিল, তখন জংমিন নামে একটা ছেলে সেখানে আসে। ছেলেটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? জিয়ানের মনে আসে যে তার শৈশবে একবার এই ছেলেটি তাকে জিজ্ঞেস করেছিল, তুমি ঠিক আছো? জিয়ান বলে, আমি তোমাকে মনে রাখি। জংমিন তখন তাকে বলে যে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে এবং সেই কারণেই নমন একবার তার সাথে যোগাযোগ করেছিল, কারণ তার একজন খণ্ডকালীন সাহায্যকারীর প্রয়োজন। তারপর সে বলে যে তুমি আমার সেই শেষ ব্যক্তি ছিলাম। তারপর সে বলে আমি সেই শেষ ব্যক্তি ছিলাম যে কাকার সাথে যোগাযোগ করেছিলাম এবং সেই কারণে পুলিশ আমাকে তদন্তের জন্য ডেকেছিল। তারপর জংমিন বলে, তোমার কাকার মৃতদেহ ওয়াশরুমে পাওয়া গেছে, তুমি কি ওয়াশরুম পরিষ্কার করেছো? জিয়ান বলে, আমি এখনো পরিষ্কার করিনি। তাই জংমিন বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি ওয়াশরুম পরিষ্কার করব, তুমি জ্বালানি প্রস্তুত করো, আমি সেখানে সবকিছু সামলাবো। তারপর আমরা জিনামে শেষ কৃত্যের দৃশ্য দেখব। দেখা যাচ্ছে যে জিনামে অনেক বন্ধু সেখানে জড়ো হয়েছে এবং সেই ট্যাক্সি ড্রাইভারও সেখানে উপস্থিত ছিল, যার সাথে জিনাম সেই সময় থানায় গিয়েছিল। জানা গেছে এই ট্যাক্সি ড্রাইভারও জিনামের বন্ধু ছিল। সেখানে অনেক ফুল রাখা ছিল এবং বিভিন্ন লোক এনেছিল, কিন্তু তাদের কারোর গায়ে জিনামের কোনো কিছু লেখা ছিল না। সে বুঝতে পারছে না যে কে এনেছে। তারপর সে সেখানে দুইটি যমজ দেখতে পায়। সে জিজ্ঞাসা করে, এরা কি আমাদের পাড়ার লোক? তারপর ট্যাক্সি ড্রাইভার বলে যে আমি এদের প্রথমবার দেখছি, অন্যদিকে আমরা মারামারি করছি। আমরা সেই লোককে দেখতে পাই যে জিনামের মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেই বাথরুম পরিষ্কার করছে। সে ভিতরে রক্ত দেখতে পায়, সেখানে একটা ফোন রাখা ছিল এবং এইভাবে সবাই জিনামের কথা বলছিল। কেউ বুঝতে পারছিল না যে কেন সে আত্মহত্যা করেছে। কিছু লোক কথা বলতে শুরু করলো। সে বলে যে তার ব্যবসা ভালো চলছিল না এবং এর ফলে সে অনেক ঋণে ডুবে গিয়েছিল। তারপর একজন লোক বলে যে জিনাম গ্যাংয়ের নেতা ছিল এবং এটি একটা গোপন বিষয়, তাই সে খুব কমই লোক মানুষের সম্পর্কে জানতো। তারপর সে বলতে শুরু করে যে জিনাম এনআইএ গ্রুপের একজন গুজব ছিল। তারপর অন্য লোকজন বলে যে তার নাম্বার এত খারাপ ছিল, তারপর সে তার গ্রেড নিয়ে কিভাবে এনআইএতে যোগ দেবে, এটা সম্ভব নয়। এটা করার সময় তারা সবাই মারামারি শুরু করে এবং তারপর একটি ট্যাক্সি ড্রাইভার সেখানে আসে। সে তাদের বলে যে তোমাদের এই ধরনের কথা বলা উচিত নয়, তোমরা কি ভুলে গেছো যে জিনাম আমাদের কতটা সাহায্য করেছিল এবং যখন আমাদের পরিবারের সদস্যরা জুয়ার তাদের সমস্ত টাকা হেরে গিয়েছিল তখন জিনাম আমাদের সাহায্য করেছিল। তারপর সে বলে যে তাই তার ভাই অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তারপরও জিনাম তাকে সাহায্য করেছিল এবং প্রচুর টাকা দিয়েছিল। সে মনে করে যে তার কাকার সাথে 10 বছর ধরে বাস করছে, কিন্তু তার সম্পর্কে সে কিছুই জানে না। তারপর বাড়ি ফিরে জিয়া অনেক কাঁদতে শুরু করে এবং বলে যে তোমার জন্য সবকিছু খুব কঠিন। যখন আমি গিয়েছিলাম তুমি কেন সবসময় নিজেকে শক্তিশালী বলে ভান করেছিলে, এখন তোমাকে ছাড়া আমি একা কি করব। ঠিক সেই মুহূর্তে সেই ছেলে জ্যাংমিন সেখানে এসে পৌঁছায় এবং জিয়ানকে এভাবে কাঁদতে দেখে তার মোটেও ভালো লাগছে না। জিয়ান তাকে বলে
আমার মোটেও ভালো লাগছে না, তুমি কি কিছুক্ষণ আমার সাথে থাকতে পারো? আসলে সে তাকে বলে জিয়ানের বাথরুমে যে ফোনটি পেয়েছিল সেই ফোনটি দিতে এসেছিল। জিয়ান বলে যে এটা তার মামার ফোন নয়, তার এবং তার মামার কাছে সর্বশেষ ফোন ছিল, কিন্তু এটি সে বেশ পুরনো মনে হচ্ছে। আমি বললাম, হয়তো তোমার কাকা কাজের সময় এই ফোনটা ব্যবহার করেন। ফোনটা অন করার সাথে সাথে স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠলো, আমি 7 কোটি টাকা জমা করেছি, আমি কখন আমার জিনিসগুলো পাবো? জিয়ান বুঝতে পারছে না কেন কেউ 7 কোটি টাকা জমা দিবে, এবং তারপর যখন সে ব্যালেন্স চেক করে তখন 18 কোটি টাকা দেখায়। এখানে তার কাকা একটি সাধারণ ব্যবসা করতেন, সেই ব্যবসা থেকে এত টাকা আয় করা সম্ভব ছিল না। জিয়ান তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমার কাকার জন্য যে ওয়েবসাইটটি তৈরি করেছো তা কি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ, ওই ওয়েবসাইটে দেখানো হয়েছে যে তার চাচা হোস বিক্রি করে। সে বুঝতে পারে না হোস বিক্রি করে এত টাকা কিভাবে আয় করা যায়। তাই জমিন বলে, হয়তো এই ওয়েবসাইটটি অন্য কোনো ওয়েবসাইটের জন্য অ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর যখনই সে সেখানে চেক করাবে তখন সে ভেতরে আরেকটি ওয়েবসাইট দেখতে পায়, এবং সেই ওয়েবসাইটটির নাম ছিল মিস হেল্প। অন্তত এই একটি শব্দ ছিল যা জিয়ান তার কাকার হাতে দেখেছিল, অর্থাৎ জিয়ানের হাতে ট্যাটুতে সেই শব্দ ছিল। যখন ওই লোকেরা ওই ওয়েবসাইটের ভিতরে গেল তখন সেখানে অস্ত্রের অনেক ছবি ছিল, অর্থাৎ এটি ছিল একটি ডার্ক ওয়েব, একটি অবৈধ ওয়েবসাইট। যে ওয়েবসাইটটি দৃশ্যমান ছিল তা ছিল একটি ওয়েবসাইটে যাওয়ার একটি পথ, এবং এখানে অস্ত্র বিক্রি হচ্ছিল। এই সব দেখে জিয়ান পুরোপুরি হতবাক হয়ে গেল, এবং সে কিছুই বুঝে উঠতে পারলো না। একই সাথে একটি বিজ্ঞপ্তি এলো যাতে বলা হয়েছিল যে আমি পেমেন্ট করে দিয়েছি এবং আপনি আমার অর্ডার দিয়েছেন, তুমি এখন পর্যন্ত শিপিং করবে? জিএন মেসেজ লিখে যে আমার কোনো শিপমেন্ট করতে পারছি না এবং আমরা তোমার টাকা ফেরত দেব, তবেই তুমি অন্যদিকে উত্তর পাবে। মেসেজে লেখা ছিল যে জিনম মারা গেছে, যদি জিনম মারা যায় তাহলে তুমিও মারা যাবে। জিয়ান এই সব দেখে দুজনে ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় ডোরবেল বাজে এবং জানা গেল দরজায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার নাম মিহাই। জিয়ান তাকে দেখে বলে, কাকা বাড়িতে নেই, তুমি পরে এসো। তারপর মিহাই বলে যে এর মানে তুমি জিয়ানের ভাগ্নি, সে আমাকে তোমার কথা বলেছে। সে অনেক কিছু ব্যাখ্যা করে, তারপর প্রকাশ করে যে সে জিনামের ব্যক্তিগত চীনা শিক্ষক। একই সাথে আমরা দেখতে পাই যে মেয়েটির পার্সে একটি বন্দুক ছিল। জিনাম বুঝতে পারে, সে জানে না যে তার কাকাও চাইনিজ ভাষা শিখেছিলেন। একই সাথে সে একটি বার্তা পায় যেখানে লেখা ছিল যে তুমি অন্য কাউকে তোমাকে মারতে দিও না, কারণ আমি নিজেই এসে তোমাকে মারবো। এবং এই মেয়েটি মিনহা, সে বারবার তাকে ভেতরে আসতে বলছিল। একই সাথে আমরা অনেক লোককে দ্রোসার দিকে যেতে দেখি। পর্বের শেষ দৃশ্যে আমরা অতীতের একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে জিয়ান 7 বছর বয়সী, তার বয়স ছিল 18 বছর, এবং তার কাকা জিনাম তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দেখা গেল 8 বছরের মধ্যে এটি ছিল তার প্রথম আশা। জিনাম যখনই খেতে চাইতো জিনাম তখনই খাবার তৈরি করতো। সে এটা নিচ্ছিল এবং তার খাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে, এবং এই প্রথম জিনম এবং জিন কথা বলল। তারপর জিনম বলল, সবসময় আমার নাম মনে রেখো। এবং এই দৃশ্যের সাথে একটা পর্ব এখানে শেষ হলো। যদি তোমাদের আমাদের এই এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অবশ্যই তোমার মতামত কমেন্ট করে জানাবে। তো পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবে।